নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা থেকে নজরুল চন্দন সহ 7 জনের লাশ উদ্ধার। রাতে নজরুলের প্রথম জানাজা অনুষ্ঠিত। সারা দেশে গুম খুন সন্ত্রাস করছে আওয়ামী লীগ ও তাদের দোসররা। জাগপড়া অনুষ্ঠানে খালেদা জিয়া। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে র্যাব বিলুপ্ত করে জবাবদিহিমূলক বাহিনী গঠনের সুপারিশ হিউম্যান রাইটস ওয়াচের। আজ মহান মে দিবস, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আন্তর্জাতিক সংহতির দিন। আসসালামু আলাইকুম, মিতা মোস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে। AKSTMT বা শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অপহরণের 4 দিন পর প্যানেল মেয়র নজরুল ও অ্যাডভোকেট চন্দন সহ 7 জনের লাশ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পাওয়া গেছে। এর মধ্যে আজ সকালে পাওয়া যায় নজরুলের গাড়ির ড্রাইভার জাহাঙ্গীরের লাশ। পরিকল্পিতভাবে খুন করে লাশ নদীতে ফেলা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খুনের এ খবর ছড়িয়ে পড়লে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কে বাস ভাঙচুর ও টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ করেছে মেয়র সমর্থিত ও নিহত স্বজনদের শুভাকাঙ্ক্ষীরা। নাফিজ আশরাফকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ থেকে ফিরে আরো জানাচ্ছেন আরিফুর রহমান। একে একে কয়েকটি লাশ পাওয়ার পর উৎসুক মানুষের ভিড় করেন নদীর তীরে। ভেসে ওঠা মানুষগুলো দেখে তখনও নিশ্চিত হওয়া যায়নি লাশগুলো আসলে কার। মেয়র নজরুল ইসলামের লাশ শেষ পর্যন্ত শনাক্ত করলেন তার ভাই এবং স্ত্রী। 4 দিন কুত্তার মতো খালি অগো পিছে পিছে ঘুরছি ভাই। এই মার্ডারের পিছনে ভাই, মার্ডারের জন্য নূর হোসেন, ইয়াসিন, হাসো, রাজু, ইকবাল। আল্লাহ ভাই, এইটা কারো ঘুমরে ভাই। হ্যাঁ কথা ভাই, আগের দিনে কই আইছে মা আমার একটু দেখেন কেমনে মাইরা লাইলো, স্বামী ওসমানে কেমনে মারলো। তুই কি গব্বর জাতি না, তুই সারা জীবন থাকবি দুনিয়া। নজরুলের লাশের একটু দূরে ভেসেছিল তার বন্ধু স্বপনের লাশ। এছাড়াও দেখা গেল অ্যাডভোকেট চন্দন সরকার, তাজুল ইসলাম, গাড়ি চালক ইব্রাহিমের লাশ, যাদেরকে রবিবার একই সাথে অপহরণ করা হয়েছিল। নিহতের স্বজনরা বিভৎস এসব লাশ দেখে অনেকে বাকরুদ্ধ হয়ে পড়েন, কেউ বা নিজেকে সামলিয়ে নিতে না পেরে অজ্ঞান হয়ে যান। লাশ দেখে পুলিশের প্রাথমিক ধারণা অনেক আগেই খুন করে লাশ নদীতে ফেলা হয়েছে। লাশগুলা সবে হাত পা বাঁধা এবং ইট বাঁধা ছিল, প্রত্যেকটাই প্রায় 15 থেকে 20টা করে ইট বাঁধা ছিল, সবগুলো রশি দিয়ে বাঁধা। এবং না, প্রত্যেকের এই পেটে জখম আছে, চুরির পেটে। 6 জনের লাশ পাওয়ার পর ঘটনাস্থলে এসে নারায়ণগঞ্জের সিটি মেয়র সাংবাদিকদের বলেন, গডফাদারের নগরীতে পরিণত হয়েছে নারায়ণগঞ্জ। সময় থাকতেই এসব গডফাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। আর কত লাশ এই শীতলক্ষ্যাতে পেলে এই নারায়ণগঞ্জের গডফাদাররা শান্তি পাবে। কত লাশ তাদের দরকার। এখন সমস্ত নারায়ণগঞ্জের মানুষকে মেরে গডফাদারদের যদি এই শহরে রাম রাজত্ব কায়েম করতে চায়, তাহলে আমরা সমস্ত জনগণ মিলে ওই গডফাদারকে আমরা শাস্তি দেব। প্যানেল মেয়রের মৃত্যুর খবরে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট ও ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে দফায় দফায় বিক্ষোভ মিছিল আর রাস্তায় টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। পেট্রোল পাম্প কিংবা বাস কোনো কিছুই রেহাই পায়নি বিক্ষোভকারীদের হাত থেকে। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, তারা সুষ্ঠু এটা তদন্ত করে তাদের
যত্ন সাজা দেওয়া হোক। দেশে যেভাবে অপহরণ শুরু হয়েছে, সাধারণ জনগণ তো সাহস নাই যে রাস্তাঘাটে চলাফেরা করবে। এটা সুস্থ বিচার চাই আমরা। যদি এই সুস্থ বিচার না হয় তাহলে আমরা এই যে আমাদের যে অবরোধ চলতেছে এটা চলতেই থাকবে ইনশাল্লাহ। এর আগে বুধবার সকালে অবরোধের সময় মহাসড়ক ও লিংক রোডের দুপাশে কয়েকশো যানবাহন আটকা পড়লে দুর্ভোগে পড়েন যাত্রীরা। রাস্তায় তো প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখছে, মানুষের তো খুব হয়রানি হচ্ছে। গাড়িগুলা সব বন্ধ করে দিয়েছে, এর জন্য তো আর আসতে পারতেছে না। কে নাকি অপহরণ হয়েছে। রোববার মাইক্রোবাসে করে ফেরার সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে যুবলীগ নেতা কাউন্সিলর নজরুল ইসলাম ছাড়াও আরও 4 জনকে অপহরণ করা হয়। একই সময় আদালত চত্বর থেকে বেরিয়ে যাবার সময় অ্যাডভোকেট চন্দন সরকার ও তার গাড়ি চালকও নিখোঁজ হন। ওই সময় নজরুল অপহরণের জন্য সিটি কর্পোরেশন 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনকে দায়ী করেছিলেন তার স্ত্রী সেলিনা ইসলাম। আরিফুর রহমান, এনটিভি নিউজ, নারায়ণগঞ্জ। এদিকে বুধবার রাত 11:15টার দিকে নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে প্যানেল মেয়র নজরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের উদ্যোগে তাঁর জানাজা হয়। পরে লাশ রাখা হয় হাসপাতালের হিমঘরে। আজ বৃহস্পতিবার সকাল 10টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি গ্রামে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে রাত 1টায় মাঝদাইর সিটি কর্পোরেশনের শ্মশানে সম্পন্ন হয়েছে অ্যাডভোকেট চন্দন সরকারের শেষকৃত্য। আওয়ামী লীগ ও তার দোসররা সারা দেশে গুম, খুন আর সন্ত্রাস করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতিষ্ঠা বার্ষিকীতে এসব কথা বলেন বেগম জিয়া। দেশে অরাজক পরিস্থিতি চলছে দাবি করে অবিলম্বে সমঝোতার ভিত্তিতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে এমন মন্তব্য করে 19 দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার 34তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় জোট নেত্রী বেগম খালেদা জিয়া অভিযোগ করেন, অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে সারা দেশে অত্যাচারের ভীতিকর পরিবেশ তৈরি করেছে সরকার, যার হাত থেকে মুক্ত নয় দিনমজুর থেকে শুরু করে কোনো শ্রেণী পেশার মানুষই। যে অরাজকতা, যে বিশৃঙ্খলা, যে লুটপাট, যে খুন, হত্যা, সন্ত্রাস, গুম চলছে, এগুলি করছে সবই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরেরা। কাজে আওয়ামী লীগ তো এগুলো বন্ধ করতে পারবে না এবং ধরা পড়ছে আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ। আপনারা দেখেছেন এমনকি জঙ্গিদের সঙ্গে, ওই যে জঙ্গিগুলা পালিয়ে গেল, এর কানেকশনও পাওয়া গেল আওয়ামী লীগের, যুবলীগের সাথে। তাহলে আজকে জঙ্গিদের মদতদাতা হলো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। এরা মামলা দিয়ে, বন্দুক দিয়ে হয়তো মানুষ হত্যা করা যায়, গুম করা যায়, কিন্তু তার পরিণতি কি হয় সেটা তারা জানে ভালো করে। নতজানু নীতির কারণে সীমান্ত হত্যা আর পানির ন্যায্য হিস্যা নিয়ে আওয়ামী লীগ সরকার কোনো কথা বলছে না বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন। বাংলাদেশ কতটুকু স্বাধীন আছে আমরা জানি না। বাংলাদেশ স্বাধীন বলা হয়, নামে স্বাধীন, সত্যিকারে বাংলাদেশের স্বাধীনতা এখন আর নেই। বলবো কৃতদাস সরকার। কাজে এখন আমার মনে হয় যে আমাদেরকে এই কৃতদাসদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য আমাদেরকে নিশ্চয়ই আবারও আন্দোলন শুরু করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে জাতীয় নির্বাচনেরও দাবি জানান বেগম জিয়া। এই জাতীয় সংসদেও বিরোধী দল বলে কিছু নেই, যারা রয়েছে তারাও সরকারের অংশ, এই অবৈধ সরকারের অংশ তারা। কাজে এরা জনগণের ট্যাক্সের টাকা খরচ করে অবৈধভাবে এই পার্লামেন্ট চালিয়ে যাচ্ছে। তাই আমি বলবো যে এইসব নাটক, অভিনয় বন্ধ করে আলোচনা করে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমি আহ্বান জানাবো। আলোচনার ধারা আমাদের সবসময় খোলা আছে। সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বেগম জিয়া বলেন, ভয় ভীতি আর কথায় কথায় মামলা দিয়ে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে অপহরণ ও পরবর্তীতে হত্যার ঘটনায় নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রাতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। বর্তমান সরকারকে অবৈধ হিসেবে অভিহিত করে বিবৃতিতে বলা হয়, সরকার দেশকে বদ্ধভূমিতে পরিণত করেছে। জনগণের রুদ্ররোষ থেকে বাঁচতে জনমনে ভীতি সৃষ্টির জন্য সরকার গুম, খুন আর গুপ্ত হত্যার নৃশংস পথ অবলম্বন করেছে বলে বিবৃতিতে বলা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। এ দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না বলে বিবৃতিতে বলা হয়। জনগণের জানমালের নিরাপত্তায় রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষকে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। সরকারের লক্ষ্য বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। শেখ হাসিনা বলেন, বিজ্ঞান তথ্য প্রযুক্তিকে আর্থসামাজিক কাজে লাগানোয় দুর্নীতি কমেছে। রিপোর্ট করছেন আহমেদ পিপল। বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী নিজ মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তিতে গেলে কর্মকর্তা কর্মচারীরা তাকে স্বাগত জানান। শেখ হাসিনা বলেন, এ খাতে বিগত সরকার উদাসীন ছিল। তার সরকার গবেষণা আর বিজ্ঞান চর্চার উপর গুরুত্ব দিয়েছে। সামনে বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে বরাদ্দ আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। এবারে অনেক বাধা, অনেক ধাক্কা, অনেক কিছু আমাদের সহ্য করে যা হোক আমরা নির্বাচন করে আবার সরকার গঠন করেছি। কাজে আমি এদিক থেকে আনন্দিত যে অন্তত আমরা যে কাজগুলি হাতে নিয়েছি, সেগুলি অন্তত আমরা সম্পন্ন করতে পারবো। আপনাদের সকলের সহযোগিতা চাই, যে সহযোগিতা পেলে এবং আমরা যদি কাজ করতে পারি সম্মিলিতভাবে, তো বাংলাদেশকে 2021 সালের মধ্যে আমরা একটা উন্নত দেশে প্রতিষ্ঠিত করতে পারবো। প্রধানমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি আর বিজ্ঞান ব্যবহারে মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে। এই তথ্য প্রযুক্তিকে যথেষ্ট আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগাচ্ছি, যে কারণে এর থেকে যেমন দুর্নীতিও অনেক কমে যাচ্ছে, অর্থ অপব্যবহার বা অপচয়ও কমে যাচ্ছে। টেকনোলজি আমাদেরকে নতুন নতুন পথ দেখাচ্ছে। শেখ হাসিনা বলেন, বড় বড় অনেক দেশের প্রতিবন্ধকতা মোকাবেলা করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীতে দেশের দক্ষিণ অঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে বলেও জানান তিনি। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের 5 জানুয়ারি নির্বাচনকে সহিংসতায় ক্ষত বিক্ষত বলে আখ্যা দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। নিউ ইয়র্ক ভিত্তিক এই সংস্থার দাবি, স্বাধীনতার পর বাংলাদেশে এটি ছিল সবচেয়ে রক্তাক্ত নির্বাচন। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব দাবি করে সংস্থাটি। এছাড়াও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে র্যাব বিলুপ্ত করে জবাবদিহিমূলক একটি শৃঙ্খলা বাহিনী গঠনের সুপারিশ তাদের। হাসান বাইজিদ জানাচ্ছেন বিস্তারিত। গুলি বিনিময়ের মাঝে গণতন্ত্র বাংলাদেশে 2014 সালের নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের হিংসাত্মক কার্যকলাপ ও সরকার পক্ষের অত্যাচার নামের 64 পাতার রিপোর্টটিতে নির্বাচন বয়কটের ডাক দেওয়া বিরোধী পক্ষের কর্মীদের দ্বারা হিংসাত্মক প্রতিবাদের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিরোধী দলের সদস্য ও কর্মীরা অনেক ক্ষেত্রেই ট্রাক, বাস ও অটোরিকশাগুলোকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। কিছু ক্ষেত্রে বিরোধী গোষ্ঠীর সদস্যরা শিশুদের বাধ্য করে আক্রমণ করতে। এর প্রতিক্রিয়ায় সরকার পক্ষ নৃশংসভাবে ধরপাকড় শুরু করে। এক্ষেত্রে আইন বলবৎকারী সংস্থাগুলির সদস্যরা বিচার বহির্ভূতভাবে হত্যা, বলপূর্বক অপহরণ, স্বেচ্ছাচারী গ্রেফতার এবং বেআইনিভাবে বেসরকারি সম্পত্তি ধ্বংস করে বলে তুলে ধরেছে রিপোর্টটি। 5 জানুয়ারির নির্বাচনকে একটি রক্তক্ষয়ী ঘটনা হিসেবে আখ্যা দিয়ে সংস্থাটি বলছে, প্রধান রাজনৈতিক দলগুলোকে এর দায়িত্ব নিতে হবে। এক্ষেত্রে কেবল নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়াই যথেষ্ট নয়, দায়ী ব্যক্তিবর্গকে খুঁজে তাদের তিরস্কার এবং বিচারের আওতায় আনার সুপারিশ সংস্থাটির। রিপোর্টে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, 5 জানুয়ারি নির্বাচনের পর বিধি বহির্ভূতভাবে বিরোধী নেতাদের আটক করে তাদেরকে নাশকতার সন্দেহভাজন ইন্ধনদাতা হিসেবে অভিযুক্ত করে আইন শৃঙ্খলা বাহিনী। এভাবে 19 জন বিরোধী নেতাকে আটক করা হয়েছে বলে দাবি সংস্থার। There were cases of opposition workers being beaten, and most worryingly, there are serious reports of persons being detained and then extrajudicially executed while in the hands of security forces. বিচার বহির্ভূত হত্যা বন্ধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে একটি জবাবদিহিমূলক ও বেসামরিক শৃঙ্খলা বাহিনী গঠনের সুপারিশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। হাসান বাইজিদ, এনটিভি নিউজ ডেস্ক।
আজ মহান মে দিবস। শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠা, মুক্তি অর্জন ও আন্তর্জাতিক সংহতির দিন। 128 বছর আগে আমেরিকার শিকাগোতে শ্রমঘণ্টা, ন্যূনতম মজুরি সহ বিভিন্ন দাবি দাওয়া আদায়ে সোচ্চার হয়েছিল শ্রমিকরা। এত বছর পর বাংলাদেশে শ্রমিকরা এখনো সংগ্রাম করে যাচ্ছে তাদের অধিকার আদায়ে, বঞ্চিত হচ্ছে ন্যূনতম মজুরি আদায়ে। রিপোর্ট করছেন প্রমথেশ শীল। কিছুদিন পরপরই শ্রমিক এলাকায় এ ধরনের সংঘর্ষের চিত্র দেখা যায়, কারণ শ্রমিকরা কাজ ফেলে রাস্তায় নেমেছে তাদের অধিকার আদায়ে, ন্যূনতম মজুরি, নিরাপত্তা সহ তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের ঐতিহাসিক আন্দোলনের 128 বছর পরও বাংলাদেশের খেটে খাওয়া মানুষেরা শ্রমিক হিসেবে স্বীকৃতি, কাজের সুষ্ঠু পরিবেশ, ন্যূনতম মজুরি সহ মৌলিক চাহিদা থেকে বঞ্চিত। সরকার ঘোষিত 42টি বেসরকারি শিল্প খাতের 35টির মজুরি কাঠামো নির্ধারিত, যার গড় 3000 টাকা। একে মজুরি দাসত্ব বলে মনে করেন শ্রমিক আন্দোলনের সাথে যুক্তরা। সরকারি খাতের শ্রমিকের যদি 12,000 টাকা নিম্নতম মজুরি হয়, তার দরকার হয়, তাহলে একটা ব্যক্তি মালিকানার খাতের শ্রমিক 3000 টাকা মজুরিতে কিভাবে চলতে পারে? 1 কেজি চালের দাম 40 টাকা, 1 কেজি সোয়াবিন তৈলের দাম 110 টাকা। এখানে সংগঠিত ইউনিয়ন নাই, শ্রমিকরা প্রতিবাদ করতে পারে না, কারণ মালিক এবং সরকার মিলে যা করছে নিম্নতম মজুরি। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2002 সালে কর্মরত শ্রমিকের সংখ্যা ছিল প্রায় 4.5 কোটি। 2010 সালে সেই সংখ্যা বেড়ে প্রায় 6 কোটি। গেল বছর কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মারা গেছে 1912 জন শ্রমিক। আহত, নির্যাতিত হয়েছে অনেকে। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পরও সংসার চালানোর মতো আয় হয় না এই শ্রমিকদের। জমানোর মতো হাতে কিছু অবশিষ্ট